গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আমরা আজকে শুরু করছি রবার্ট লুই স্টিভেনসনের লেখা বিশ্ব সাহিত্যের অন্যতম একটি জনপ্রিয় উপন্যাস ট্রেজার আইল্যান্ড। এই রেকর্ডিংটি আমাদের করা হয়েছিল আজ থেকে প্রায় 5 বছর আগে। গল্পকথন বাই কল্লোল চ্যানেলের প্রথম দিককার একটি অডিও, এটা একটা এক্সপেরিমেন্ট হিসেবে করা হয়েছিল। আশা করছি আপনাদের ভালো লাগবে। রবার্ট লুই স্টিভেনসনের লেখা ট্রেজার আইল্যান্ড, আজ প্রথম পর্ব। অনুরোধ এড়াতে পারলাম না কিছুতেই। হাজার হলেও স্কোয়ার ট্রিলনি এবং ডাক্তার লিভজি ভদ্র গণ্যমান্য লোক। আমারও যে লেখার ইচ্ছে একেবারেই নেই তা নয়, এমন ঘটনা তো আর প্রতিদিন ঘটে না। অনেক রোমাঞ্চকর মজার মজার গল্প, কিচ্ছা, কাহিনী শুনেছি, কিন্তু গল্পের চেয়ে রোমাঞ্চকর অভিজ্ঞতা বাস্তবে সঞ্চয় করে বসবো ভাবিনি। সত্যি কিন্তু কিছু ধনরত্ন এখনো রয়ে গেছে ট্রেজার আইল্যান্ডে। লোভের হাত বাড়িয়ে আবার গিয়ে সেই দ্বীপে পাইকারি খুন খারাপি করুক কিছু মানুষ, কিছুতেই চাই না। আর চাই না বলেই ঠিকানাটা গোপন রাখতে বাধ্য হচ্ছি। 1700 সালের দিকে এক অশুভক্ষণে আমাদের সরাইখানা অ্যাডমিরাল বেনবো এসে হাজির হলো এক বুড়ো। হঠাৎ নিতান্ত অস্বাভাবিকভাবে আমাদের সরাইখানে এসে উঠল বুড়ো নাবিকটি। গালে একটি গভীর কাটা দাগ, লম্বা বলিষ্ঠ দেহ, চামড়ার রং রোদে পোড়া তামাটে, কাঁধ পর্যন্ত নেমেছে কালো চুলের খাটো করে বাঁধা বেনি, রুক্ষ 2 হাতে ক্ষয়ে যাওয়া আঙুল, নখগুলো ভাঙা কালো, ধারালো তলোয়ারে কেটে যাওয়া গালের দাগটা বিভৎস রকমের সাদা, গায়ে পুরনো ময়লা নীল কোট। যেন এইমাত্র গতকাল ঘটনাটা ঘটেছে, পরিষ্কার মনে আছে আমার। এদিক ওদিক তাকাতে তাকাতে সরাইখানার দরজার দিকে এগিয়ে আসছে সে। পেছনে ঠেলাগাড়িতে বয়ে আনা হচ্ছে তার সিন্দুকটা। শীষ দিতে দিতে আসছে বুড়োটা। সুরটা অচেনা, কিন্তু ওই অচেনা সুরই পরে দারুণ চেনা হয়ে গিয়েছিল আমার। গানটাও। ভাঙা ভাঙা কিন্তু চড়া বুড়োটে গলায় সে গায়ে গান, জাহাজিদের গান। দরজার কাছে এসে হাতের ছোট লাঠি দিয়ে পাল্লায় ঠক ঠক আওয়াজ তুলল লোকটি। বাবা উকি দিল। কর্কশ গলায় 1 গ্লাস রামের অর্ডার দিল সে। পানীয়টা এলে গ্লাসের চুমুক দিতে দিতে পাহাড়ের চূড়োর দিকে তাকালো আমাদের সাইনবোর্ডটার দিকেও। দারুণ জায়গা, মন্তব্য করল লোকটি। তাই এখানে লোকজন আসে কেমন? খুবই কম আসে, আফসোস করে জানালো বাবা। ভালো, আমার উপযুক্ত জায়গা। ঠেলাওয়ালার দিকে ফিরে বলল, সিন্দুকটা তুলে দাও, এখানে কিছুদিন থাকবো। বাবাকে বলল, সাদাসিধে মানুষ আমি, শুয়োরের মাংস, ডিম আর রাম হলেই চলে যাবে। ঘর কিন্তু উপরতলায় চাই, জাহাজের আসা যাওয়া দেখব। আর হ্যাঁ, আমাকে ক্যাপ্টেন বলে ডাকবে। পকেট থেকে গোটা 4 মুদ্রা বের করে মেঝেতে ছুঁড়ে দিয়ে বলল, শেষ হয়ে গেলেই জানাবে। জাদ্রেল কমান্ডারের ভঙ্গি তার। পোশাকের দুরবস্থা দেখে ক্যাপ্টেন গোছের কোনো অফিসার বলে মনে হয় না, কিন্তু কর্কশ গলা আর বাচনভঙ্গিতে বোঝা যায় আদেশ দিতে এবং দুর্ব্যবহার করতেই অভ্যস্ত এই লোক। ঠেলাওয়ালার কাছ থেকে জানতে পারলাম ডাক গাড়িতে এসে সকালবেলা রয়্যাল জর্জে নেমেছে বুড়ো। সৈকতের কাছাকাছি নির্জন সরাইখানার খোঁজ করছিল। অ্যাডমিরাল বেনবোর নাম শুনে ওখানেই, এবং পছন্দ করে ফেলে। এর বেশি আর কিছু জানে না সে। সময় যায়, লোকটার ব্যবহারে অবাকই হচ্ছে শুধু। সাংঘাতিক চাপা স্বভাবের মানুষ। সারাটা দিন দোতলার বারান্দায় কিংবা কাছের পাহাড়ের চূড়ায় উঠে বসে থাকে, পিতলের দূরবীন দিয়ে চেয়ে থাকে সাগরের দিকে। সন্ধ্যা হলেই এসে ঢুকে সরাইয়ের হলে, একেবারে আগুনের পাশে এসে বসে পড়ে। কড়া মদ গেলে কারোর সঙ্গে কোনো কথা বলে না, কেউ কোনো প্রশ্ন করলে চোখ পাকিয়ে তার দিকে তাকায়। মানে মানে সরে যায় কৌতূহলী প্রশ্নকর্তা। সরাইখানায় যারা আসর জমাতে কিংবা অন্য কাজে আসে, শিগগিরই বুঝে গেল এই বিশেষ লোকটিকে না ঘাটানোই সব দিক থেকে নিরাপদ। আমার সঙ্গে অবশ্য একাধটা কথা বলে আজবই নাবিক। রোজই পাহাড় থেকে বেরিয়ে এসে আমাকে জিজ্ঞেস করে অন্য কোনো নাবিক সরাইখানায় এসেছে কিনা,
কিংবা এই পথ ধরে গেছে কিনা। প্রথমে অনুমান করেছি হয়তো তার কোনো সঙ্গীর আসার কথা আছে, তার কথাই জিজ্ঞেস করছে, কিন্তু তা নয়। পরে বুঝতে পেরেছি ব্রিস্টলে যাবার পথে কিছুক্ষণের জন্য আমাদের সরাইতে কোন নাবিক এলে খেয়াল করেছি হল ঘরের পর্দা ফাঁক করে দেখে নেয় ক্যাপ্টেন। এমনিতেই সে কথা বলে কম, তখন একেবারে চুপ করে যায়। আচমকা একদিন আমাকে ডেকে বলল, ক্যাপ্টেন, কোনো খোড়া নাবিকের দেখা পেলে যেন তাকে অবশ্যই জানাই। এর জন্য সে মাসে 4 পেনি করে বেতন দেবে আমাকে। যতটা না পয়সার জন্য তার চেয়ে অনেক বেশি কৌতূহল মেটাবার জন্য 1 পেয়ে নাবিকের সন্ধানে রইলাম। সরাইখানায় লোক আসে, লোক যায়, কিন্তু খোড়া নাবিক আর আসে না। সারাক্ষণই খোড়া নাবিকের কথা ভাবি, তার চেহারা চাল চলনে নানারকম ছবি আঁকি মনে মনে। ফল যা হবার হলো, দুঃস্বপ্নে দেখা দিতে আরম্ভ করলো এক ভয়ানক চেহারার 1 পেয়ে নাবিক। এই দুঃস্বপ্ন বেশি দেখি দুর্দান্ত ঝড়ের রাতে। প্রচণ্ড ঝড়ো হাওয়ার তারা খেয়ে পাহাড় প্রমাণ ঢেউ এসে আছড়ে পড়ে পাথুরে পাহাড়ের গোড়ায়। কেঁপে কেঁপে উঠে যেন গুটিসুটি মেরে যায় আমাদের দ্বিতল বাড়িটা। কাঁপতে কাঁপতে গিয়ে কম্বলের তলায় লুকোই আমি। দুঃস্বপ্নে ভয়াল দানবের মতোই ক্রাচে ভর দিয়ে লাফিয়ে লাফিয়ে এসে তাড়া করে আমাকে খোড়া নাবিক। প্রাণপণে দৌড়াতে চেষ্টা করি, কিন্তু পারি না, পা পিছলে যায়। এগিয়ে এগিয়ে আসতে থাকে সে, কোনো বাধাকেই বাধা মনে করে না। মাঝে মাঝে আমার মনে হয় এত সব দুঃস্বপ্নের বিনিময়ে মাসে 4 পেনি কিছুই না। ক্যাপ্টেনকে আমি তেমন ভয় না করলেও অন্য সবাই করে। প্রায় প্রতি রাতেই প্রচুর রাম খেয়ে মাতলামি শুরু করে সে। কাউকে পরোয়াই করে না এই সময়। বিচ্ছিরি সব গান ধরে, কখনো কখনো উপস্থিত শ্রোতাদের জন্য মদের অর্ডার দেয়। তারপর শঙ্কিত লোকগুলিকে গল্প শুনতে কিংবা তার সঙ্গে গলা মিলিয়ে কোরাস গাইতে বাধ্য করে। তার সেই গান কি যে মজার ঝংকারে কেঁপে উঠে আমাদের বাড়ি। ভয়ে ভয়ে তার সঙ্গে গানে যোগ দেয় সবাই। কার চেয়ে কে বেশি চেঁচাতে পারে যেন তার প্রতিযোগিতা চলে। আচমকা হয়তো থেমে যায় নাবিক, জোরে টেবিলে চাপড় মেরে শব্দ করে থামিয়ে দেয় অন্যদের। তারপর শুরু হয় গল্প। তার কথার মাঝে কেউ প্রশ্ন করলেও ক্ষেপে যায়, আবার সবাই চুপচাপ থাকলেও রেগে ওঠে, ধরে নেয় তার গল্পের প্রতি অবহেলা দেখানো হচ্ছে। কাউকেই ঘর থেকে বেরোতে দেয় না এই সময়। গ্লাসে চুমুক দিতে দিতে একটানা গল্প বলে যায়, যতক্ষণ না নেশায় জড়িয়ে আসে তার কণ্ঠ, যতক্ষণ না ঢলে পড়ে। তারপর ছুটি পায় শ্রোতারা। ক্যাপ্টেনের গল্প শুনে দারুণ ভয় পায় লোকে। ভয়ানক সেসব গল্প। ফাঁসিতে ঝুলিয়ে মারার বিবরণ, দূর সাগরের প্রচণ্ড ঝড়ের বর্ণনা, স্পেন সাগরে ভয়াবহ নৃশংসতার কাহিনী, এসব হলো তার বিষয়বস্তু। বিবৃতি থেকেই বোঝা যায় সাগরবক্ষে ভয়ঙ্কর সব পিশাচ মানুষের সঙ্গে জীবন কেটেছে তার। ভয়াবহ এসব কাহিনী শুনতে শুনতে ভয়ে সিটিয়ে যায় আমাদের গায়ের লোকেরা। বাবার আশঙ্কা ক্যাপ্টেনের ভয়ে সরায়ে খরিদ্দার আসাই বন্ধ হয়ে যাবে, কিন্তু আমার ধারণা অন্যরকম। রোমাঞ্চকর গল্প শুনতে ভালোবাসে মানুষ। তাছাড়া ক্যাপ্টেনের পয়সায় মদ গিলতে পেয়ে বরং খুশি হয় গ্রামবাসীরা। কিছু কিছু যুবক তো তার ভক্তই হয়ে উঠেছে। দুর্দান্ত জাহাজি, পোড় খাওয়া বুড়ো ইত্যাদি খেতাব দিয়েছে তাকে তারা। এইসব নাবিকই নাকি ইংল্যান্ডের গৌরব। সময় যায়, দিন কাটে, পেরিয়ে যায় সপ্তাহ, আসে মাস। একে একে কেটে যায় কয়েক মাস। জমানো টাকা সব খরচ হয়ে গেল ক্যাপ্টেনের। সরাইয়ের বিল দিয়ে তার নামে বাকি পড়তে লাগলো, কিন্তু যাবার নাম নেই তার। টাকাও চাওয়া যায় না, চাইলেই নাক দিয়ে ফুসফুস আওয়াজ তুলে চোখ পাকিয়ে তাকায়। হাত কচলে তার ঘর থেকে বেরিয়ে আসা ছাড়া আর কিছুই করতে পারে না বাবা। বাবার অকাল মৃত্যুর এটাও একটা কারণ হতে পারে। ক্যাপ্টেনের সবকিছুই অদ্ভুত। সরাই আসা পর্যন্ত কখনো পোশাক বদলাতে দেখিনি তাকে, কেবল মোজা ছাড়া। এখানে এসে কোনো পোশাক কেনেও নি, ওই মোজা ছাড়া। টুপির একটা ধার ভেঙে গেল একদিন, সারালো না। আর কোটের চেহারাই তো বদলে ফেলল তালি মেরে মেরে। ছিঁড়ে গেলেই সুই সুতো নিয়ে বসে যায়, নিজেই তালি লাগায় ছেঁড়া জায়গায়। আসা পর্যন্ত কাউকে চিঠি লিখল না, কারো কাছ থেকে কোনো চিঠি পেলও না। নেশার ঘরে ছাড়া পারতপক্ষে কথাও বলতে চায় না। আর ওই সিন্দুকটা, ঈশ্বরই জানেন কি আছে ওতে।
ক্যাপ্টেনকে খুলতে দেখিনি কখনো। নতুন ঘটনা ঘটল একদিন। বাবার শরীর অবস্থা খুবই খারাপ। সন্ধ্যার পর তাকে দেখতে এলেন ডাক্তার লিভজি। রাত হয়ে গেল। ডাক্তার চাচাকে খেয়ে যেতে বললেন মা। এড়াতে না পেরে আমাদের এখানেই ডিনার সারলেন তিনি। তারপর বিদায় নিয়ে নেমে এলেন হলরুমে। আমাদের আস্তাবল নেই, ঘোড়াও নেই। নিজের ঘোড়া আসার অপেক্ষায় আছেন তিনি। ছিমছাম পোশাক পরা বুদ্ধিদীপ্ত এই লোকটির উজ্জ্বল কালো দুই চোখের তারায় হাসি যেন উপচে পড়ে। আমাদের গেয় প্রতিবেশী আর নোংরা কাকতারোয়ার মতো চেহারা নাবিকের পাশে বড়ই বেমানান এই গণ্যমান্য লোকটি। তবে যে কোনো লোকের সঙ্গে সহজভাবে মেশার ক্ষমতা তার অপরিসীম। পাইপ টানতে টানতে বুড়ো মালি টেলরের দিকে তাকালেন তিনি। দরজার কাছে একটা চেয়ারে বসে আছে বুড়ো। মালি তার দিকে চাইতেই হাতের ইশারায় রাখলেন। টেবিলে দুহাত ছড়িয়ে বসে আছে পাড় মাতাল ক্যাপ্টেন। বহুবার গাওয়া সেই গানটি গেয়ে উঠল হঠাৎ করে। প্রথমে ভেবেছি তার ঘরের সিন্দুকটার কথাই বলে। এই চিন্তাটা দুঃস্বপ্নে খোড়া নাবিকের তাড়া করা দৃশ্যের সঙ্গে মিলেমিশে এক হয়ে যায়। নাবিক আসার পর এতবার শুনেছি, শেষ দিকে আর আমল দিই না এই গানটাকে। কিন্তু ডাক্তার লিভজির কাছে ব্যাপারটা নতুন। বিরক্ত দৃষ্টিতে একবার তাকালেন তার দিকে। এরপর বুড়ো মালি টেলরের সঙ্গে কথা বলতে লাগলেন। এদিকে ক্রমেই গানে মাতোয়ারা হয়ে উঠেছে নাবিক। শেষে জোরে টেবিল চাপড় মারল। এর অর্থ জানি আমরা। সঙ্গে সঙ্গে চুপ করে গেলাম। কিন্তু ডাক্তার সাহেব তো জানেন না। কথা বলছেন আর ফাঁকে ফাঁকে পাইপ টানছেন। চোখ পাকিয়ে তার দিকে তাকালো ক্যাপ্টেন। তারপর জোরে টেবিল চাপড়ে বলল, চুপ। আমাকে বলছেন? চোখ তুলে তাকালেন ডাক্তার। গাল দেবার ভঙ্গিতে বলল নাবিক, তাকেই বলছে। একটা কথা না বলে পারছি না আপনাকে, বললেন ডাক্তার চাচা। এভাবে রাম গিলতে থাকলে শিগগিরই একটি শয়তানের হাত থেকে বাঁচবে পৃথিবী। ভীষণ ক্ষেপে গেল নাবিক। লাফিয়ে উঠে দাঁড়ালো, ছুরি বের করে ফেলল। হাতের তালুর উপর নিয়ে ভারসাম্য পরীক্ষা করতে করতে হুঁশিয়ারি করল, বেশি বাড়াবাড়ি করলে ডাক্তার চাচাকে দেয়ালের সঙ্গে গেঁথে ফেলবে। তিনি বিচলিত হলেন না। শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে ঘরের সব লোককে শুনিয়ে নাবিককে বললেন, পকেটে ঢোকান ছুরিটা, নইলে ফাঁসিতে ঝুলবেন। দুজনের মাঝে দৃষ্টির লড়াই শুরু হলো। শিগগিরই হেরে গেল ক্যাপ্টেন। দৃষ্টি নত করল, ছুরিটা রেখে দিল। তারপর বসে পড়ে মার খাওয়া কুকুরের মতো গোগো করতে লাগল। দেখুন, বললেন ডাক্তার, আপনার মতো একটি জীব এই এলাকায় আছে এটা জেনে গেলাম। এখন থেকে নজর থাকবে আমার। কেবল ডাক্তার নই, আমি একজন ম্যাজিস্ট্রেটও। কথাটা মনে রাখবেন। একটু পরেই ঘোড়া এসে গেল। চলে গেলেন ডাক্তার লিভজি। সেরাতে আর কোনো রকম গোলমাল করল না ক্যাপ্টেন। পরের কয়েক রাতও চুপচাপই থাকল। শীত এসে গেল। দ্রুত বাড়ছে ঠান্ডা। প্রচণ্ড তুষারপাত তো আছেই, সে সঙ্গে প্রবল ঝড়। ক্রমেই খারাপের দিকে চলছে বাবার অবস্থা। বোঝা যাচ্ছে এই শীত কাটিয়ে উঠতে পারবে না। বাবা শয্যাশায়ী, ফলে সরাইয়ের সমস্ত দায়িত্ব এসে পড়েছে আমার আর মায়ের উপর। ব্যস্ততার মাঝে আমাদের এই অবাঞ্ছিত অতিথির প্রতি বিশেষ নজর দিতে পারছি না। জানুয়ারি মাসের একদিন ভোর হয়েছে, ভয়ঙ্কর শীত। পাহাড়ের পাথুরে পাদদেশে ঢেউ আছড়ে পড়ার মৃদু ছলাচ্ছল শব্দ। দিগন্তে উঁকি দিয়েছে সূর্য। রশ্মিগুলো সাগরের পানি ছুঁয়ে ছুঁয়ে এসে স্পর্শ করছে পাহাড়ের চূড়ো। অন্যান্য দিনের চেয়ে আগে উঠেছে ক্যাপ্টেন। ছুরিটা কোটের তলায় লুকিয়ে বগলতলায় পিতলের দূরবীন নিয়ে সাগর তীর ধরে এগিয়ে চলছে। হ্যাটটা পেছনের দিকে হেলানো, কনকনে বাতাসে ধোয়া হয়ে বেরোচ্ছে তার নিঃশ্বাস। পাথরের বড় চাইটা পেরোবার সময় নাকের ভেতর থেকে বিচিত্র ক্রুদ্ধ শব্দ উঠল, যেন ডাক্তার লিভজির কথা মনে পড়ে গেছে তার। মা উপরে বাবার কাছে। ফিরে এলে খাবে, তাই ক্যাপ্টেনের জন্য নাস্তা জোগাড় করছি আমি। এই সময় হল ঘরের দরজা খুলে গেল। ঘরে ঢুকলে একজন লোক। তাকে এর আগে কখনো দেখিনি। গায়ের রং ফ্যাকাশে, লম্বা গড়ন, বাঁ হাতে দুটো আঙ্গুল নেই, সঙ্গে একটা ছুরি। কিন্তু মারামারি খুব একটা করতে পারে বলে মনে হলো না। জাহাজিদের দিকে আমার কড়া নজর। আগেই বলেছি, লোকটাকে ঠিক জাহাজি মনে হচ্ছে না, কিন্তু গায়ে সাগরের গন্ধ একেবারেই নেই তাও বলা যায় না। তার জন্য কি করতে পারি জিজ্ঞেস করলাম।
রাম চাইল সে। অর্ডার সরবরাহের জন্য রওনা দিলাম। একটা চেয়ার টেনে বসে পড়ল আগন্তুক। ফিরে চাইতে ইশারায় ডাকলো আমাকে। তোয়ালেটা হাতে নিয়ে দাঁড়িয়ে রইলাম। কাছে এসো খোকা, এই যে এখানে। এক পা এগোলাম। চোখের ইঙ্গিতে ক্যাপ্টেনের জন্য সাজানো টেবিল দেখিয়ে জিজ্ঞেস করলো, ওগুলো আমার বন্ধু বিলের জন্য না? বললাম, আমি তার বন্ধু বিলকে চিনি না, তবে খাবারগুলো আমাদের একজন গেস্টের জন্য, তাকে ক্যাপ্টেন বলে ডাকি আমরা। বিলকে ক্যাপ্টেন ডাকা যায়? ডান গালে একটা কাটা দাগ আছে তার। ব্যবহার চমৎকার, মাতাল হলে তো কথাই নেই। সে যাগ্গে, তা আমার বন্ধু কি ঘরেই আছে? বেড়াতে বেরিয়েছে জানালাম। কোন দিকে? পাহাড়ের দিকে নির্দেশ করলাম। কোন পথে কখন ফিরতে পারে ধারণা দিলাম। এটা সেটা আরও কিছু প্রশ্নের জবাব দিতে হলো। তা ভালো, বলল আগন্তুক। মুখের ভাব দেখে কিন্তু ভালো বোধ হলো না। কি করব বুঝতে পারছি না। সরায়ের বাইরে বেরোলো আগন্তুক। দরজার কাছে দাঁড়িয়ে মাঝে মাঝে উকি মেরে সরায়ের কোণের দিকে দেখছে। ইঁদুরের জন্য যেন অপেক্ষা করছি বেড়াল। আমিও বেরোলাম। রাস্তায় উঠে যাচ্ছি, ডেকে ফেরালো আমাকে। দ্বিধা করায় রাগের চিহ্ন ফুটল চেহারায়। বকা দিল। দ্রুত ফিরে এলাম। রাগের চিহ্ন মুছে গেল আবার তার চেহারা থেকে। পিঠ চাপড়ে বলল, এই তো লক্ষ্মী ছেলে, খুব ভালো তুই। তোর মতো আমার একটা ছেলে আছে, তাকে নিয়ে আমার গর্ব। কিন্তু কি জানিস, ছোটদের সবচেয়ে বড় গুণ হচ্ছে বড়দের কথা মেনে চলা। বিলের জাহাজে কাজ করলে অনেক আগেই শিখে যেতি এসব। ওই তো আসছে বিল। ওমা, হাতে দূরবীনটাও আছে দেখছি। তা চল তো বাবা, কোথাও লুকোই, ওকে চমকে দিতে হবে। আমাকে ঠেলে নিয়ে ভেতরে ঢুকল আগন্তুক। ঘরের কোণে লুকালো। আমাকে রাখলো তার পেছনে। অস্বস্তি বোধ করছি, ভয়ও পাচ্ছি। দেখে মনে হলো লোকটা ভয় পাচ্ছে। এতে ভীতি আরও বাড়ল আমার। হাতল ধরে টেনে খাপের ভেতর ছুরির ফলাটা আলগা করে রাখল। গলায় যেন রুটির দল আটকেছে, বারবার ঢোক গিলছে। ঘরে ঢুকেই পেছনে শব্দ করে দরজা বন্ধ করে দিল ক্যাপ্টেন। ডানে বায়ে কোনো দিকে তাকালো না, সোজা তার জন্য রাখা খাবারের দিকে এগিয়ে গেল। বিল, জোর করে গলার স্বর গম্ভীর রাখার চেষ্টা করছে আগন্তুক। পাই করে ঘুরল ক্যাপ্টেন। বিবর্ণ হয়ে গেল মুখ। নাকের ডগা নীলচে হয়ে উঠল। সামনে যেন ভূত দেখছে। এক মুহূর্তে যেন আরো বেশি বুড়িয়ে গেছে, অসুস্থ হয়ে পড়েছে। সত্যি কথা বলতে কি, তার জন্য করুণাই হলো আমার। তা পুরনো জাহাজি বন্ধুকে চিনতে পেরেছ তো দোস্ত? বলল আগন্তুক। ব্ল্যাক ডগ। গলা দিয়ে আওয়াজ বেরোতে চাইছে না ক্যাপ্টেনের। তো আর কে? সহজ হয়ে আসছে আগন্তুক। নাটকীয়ভাবে বলল, ব্ল্যাক ডগে আমি এসে হাজির হয়েছি অ্যাডমিরাল বেনবোতে। পুরনো দিনের কথা মনে পড়ে গেল বন্ধু। কি দিন ছিল সেসব। হাতের আঙুল দুটো হারালাম আমি। বাঁ হাতটা তুলে দেখালো সে। তা চট করে বলে ফেলা তো কি জন্য এসেছ? বলছি, বলল ব্ল্যাক ডগ, কিন্তু আগে এক গ্লাস রাম খাওয়া যাক খোকা। আমার দিকে তাকাতেই রওনা দিলাম। ক্যাপ্টেনকে বলছে, দারুণ ছেলে। রাম নিয়ে ফিরে এলাম। টেবিলে দুজন মুখোমুখি বসেছে। দরজার দিকে পাশ ফিরে বসছে ব্ল্যাক ডগ। বন্ধুর উপর চোখ রাখতেও সুবিধে, দরকার পড়লে চট করে পালিয়ে যাওয়া সহজ। আমাকে চলে যেতে বলল ব্ল্যাক ডগ। হুঁশিয়ার করে দিল যেন কোনো ফাঁক ফোকর দিয়ে ওদের উপর চোখ রাখার কিংবা কোনো কথা শোনার চেষ্টা না করি। বারের ভেতর চলে এলাম। কান খাড়া রাখলাম ঠিকই, নিচু গলার কথাবার্তার আওয়াজ পাচ্ছি, কিন্তু কিছুই বুঝতে পারছি না। আস্তে আস্তে শর্ট চড়তে লাগলো। দু একটা শব্দ বুঝতে পারছি এখন। ক্যাপ্টেন গালাগালি করছে। হঠাৎ শুরু হলো চেঁচামেচি। ধাতব শব্দ হলো, ছিটকে পড়ল চেয়ার টেবিল। একটা আর্তনাদ শোনা গেল। বারের কোণ থেকে বেরিয়ে এসে দেখি দরজার দিকে ছুটছে ব্ল্যাক ডগ। তার পেছনে খোলা ছুরি হাতে তাড়া করেছে ক্যাপ্টেন। ব্ল্যাক ডগের হাতেও ছুরি, কাঁধ থেকে রক্ত ঝরছে। দরজার কাছে পৌঁছে গেছে ব্ল্যাক ডগ। ধরতে পারবে না বুঝে ছুরি ছুঁড়ে মারল ক্যাপ্টেন। লাগলে ওখানেই শেষ হয়ে যেত, কিন্তু তার কপাল ভালো। লক্ষ্যভ্রষ্ট হয়ে সাইনবোর্ডটায় গিয়ে বিঁধল ছুরি। আজও সেই চিহ্ন আছে আমাদের সাইনবোর্ডে। আধ মিনিটেই পাহাড়ের ওপাশে হারিয়ে গেল ব্ল্যাক ডগ। কিছুক্ষণ সাইনবোর্ডটার দিকে তাকিয়ে রইল ক্যাপ্টেন।
চোখের উপর হাত বোলালো কয়েকবার, তারপর ফিরে দাঁড়ালো। আমাকে বলল, জিম, রাম, জলদি। বলতে বলতে টলে উঠল সে। দেয়ালে হাত রেখে কোনো মতে সামলে নিল। কোথাও লেগেছে? রাম আনো, জলদি, পালাতে হবে আমাকে। রাম আনতে ছুটলাম। ব্যাপারটার আকস্মিকতায় ঘাবড়ে গেছি। একটা গ্লাস ভাঙলাম। মাথার ভেতর কেমন যেন গোলমাল হয়ে গেছে। বসার ঘরে ভারী কিছু পতনের শব্দে চমকে বার থেকে দৌড়ে বেরোলাম। দেখি মেঝেতে চিত হয়ে পড়ে আছে ক্যাপ্টেন। হট্টগোল শুনে দোতলা থেকে নেমে এসেছে মা। দুজনেই ছুটে গেলাম ক্যাপ্টেনের কাছে। পাশে বসে তার মাথাটা তুলে ধরলাম। শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার, মুখ ফ্যাকাশে, চোখ বন্ধ। কি যে শুরু হলো, যেন কেঁদেই ফেলবেন মা। এদিকে তোর বাবার এই অবস্থা। কি করে সাহায্য করব ক্যাপ্টেনকে বুঝতে পারছি না। মারপিট করতে গিয়ে শরীরের কোথাও মারাত্মক আঘাত পেয়েছে নাকি? রাম এনে গেলাবার চেষ্টা করলাম, কিন্তু বৃদ্ধ দাঁতের ফাঁক দিয়ে গলানো গেল না। এই সময় বাবাকে দেখতে এলেন ডাক্তার লিভজি। হাঁপ ছেড়ে বাঁচলাম। দেখুন তো কোথায় চোট লেগেছে। চোটফোট কিছু না, স্ট্রোক হয়েছে। আগেই সাবধান করেছিলাম। মিসেস হকিন্স, আপনি উপরে চলে যান। আপনার স্বামী অসুস্থ, কোনো কথা জানাবেন না তাকে। একে কি করা যায় দেখছি। জিম, একটা বোল নিয়ে আসো তো। বোল নিয়ে ফিরে এসে দেখলাম ক্যাপ্টেনের কোট শার্টের আস্তিন ছিঁড়ে ফেলেছেন ডাক্তার চাচা। পেশিবহুল হাত বেরিয়ে পড়েছে। হাতের উল্কিতে লেখা রয়েছে, হিয়ার্স লাক, আ ফেয়ার উইন্ড, বিলি বোনস হিজ ফ্যান্সি। বাহুর উপরে কাঁধের কাছে আঁকা একটি ছবি। ফাঁসিতে ঝুলছে একজন মানুষ। জলদস্যুদের সাংকেতিক চিহ্ন। ছবিটা দেখিয়ে মন্তব্য করলেন চাচা। জিম, রক্ত দেখলে ভয় পাবে না তো? জি না। গুড, বোলটা ধরো। বলেই নাবিকের হাতের শিরায় ডাক্তার ছুরি দিয়ে খোঁচা মারলেন। অনেকখানি রক্ত বেরিয়ে যাওয়ার পর চোখ খুলল ক্যাপ্টেন। ঘোলাটে চোখে তাকালো চারদিকে। ডাক্তার চাচার দিকে চেয়ে ভুরু কুচকাল। আমার দিকে চেয়ে খানিকটা স্বস্তি পেল যেন। কিন্তু হঠাৎই আবার বিবর্ণ হয়ে গেল চেহারা। শরীরটাকে তোলার চেষ্টা করে বলল, ব্ল্যাক ডগ কোথায়? ওসব ডগ ফগ কিছু নেই এখানে। স্ট্রোক হয়েছিল আপনার, বেশি রাম খাবার ফল। ইচ্ছে একেবারেই ছিল না, কিন্তু তবুও তো মৃত্যুর দ্বার থেকে ফিরে আনতে হলো। তা বোনস? আমার নাম বোনস নয়, বাধা দিয়ে বলল নাবিক। তর্ক করার কোনো ইচ্ছা আমার নেই। নামটা আপনার হাতে লেখা রয়েছে, সে যাগ্গে। আবার হুঁশিয়ার করছি, এরপর রাম খেলে এক আধ গ্লাস খেতে পারেন, তেমন ক্ষতি হবে না। কিন্তু আপনি তো খেতেই থাকবেন, তাহলে কিন্তু আর সাগর দেখতে হবে না বেশি দিন। বোঝা গেছে? হ্যাঁ না কিছুই বলুন না নাবিক। চলুন আর একটু সাহায্য করি আপনাকে। জিম, এসো, হাত লাগাও। ধরে কোনো মতে দোতলায় তার ঘরে নিয়ে গেলাম নাবিককে। বিছানায় শুইয়ে দিলাম। বালিশে মাথা রেখে একবারে নেতিয়ে পড়ল সে। জ্ঞান হারালো নাকি? না, হারায়নি। ডাক্তার চাচার কথায় চোখ মেলেছে। আবারও সাবধান করছি, রাম ছাড়ুন, নইলে খুব দ্রুত পৌঁছে যাবেন কবরে। আমাকে নিয়ে নাবিকের ঘর থেকে বেরিয়ে এলেন ডাক্তার চাচা। বাবাকে দেখতে যাবেন এবার। বারান্দা ধরে হাঁটতে হাঁটতে বললেন, জিম, যে কোনো লোক যত খারাপই হোক, অসুস্থ হয়ে পড়লে ডাক্তারের কাছে তার একটাই পরিচয়, রোগী। শোনো, ওকে রাম দিও না, আর ড্রিঙ্ক চাইলে শরবত দেবে। ওর পুরোপুরি রেস্টের প্রয়োজন। আর আরেকটা স্ট্রোক হলেই শেষ। 12টা নাগাদ শরবত আর ওষুধ নিয়ে গেলাম নাবিকের ঘরে। তেমনি পড়ে আছে নাবিক, বিছানার সঙ্গে মিশে আছে একেবারে। সাংঘাতিক দুর্বল, কিন্তু চেহারায় পরিষ্কার উত্তেজনা লক্ষ্য করলাম। বিছানার পাশে গিয়ে দাঁড়ালাম। চোখ মেলল নাবিক। ক্লান্ত মৃদু কণ্ঠে বলল, তুমি ছাড়া এখানকার সবাই অমানুষ জিম, তাই তোমার সঙ্গে সবসময় ভালো ব্যবহার করি। অসহায় একটা মানুষের অনুরোধ রাখবে? করুণ আবেদন নাবিকের চোখের তারায়। আমাকে খানিকটা রাম এনে দেবে, এই একটুখানি। কিন্তু ডাক্তার চাচা, আর ওসব ডাক্তার ফাক্তারের কথা ছাড়ো, মৃদু গলায় বলল নাবিক। এরা কি জানে? দুনিয়া দেখেছি আমি, পাথর ফাটা গরম দেখেছি,
পিত্ত জ্বরে তল্লাট সাফ হয়ে যেতে দেখেছি, ভূমিকম্পে পাহাড় ধসে যেতে দেখেছি। আর ওই বেটা ডাক্তার, জিম, লক্ষ্মী ছেলে, একটুখানি এনে দাও না আমাকে। ভালো হয়ে উঠলে আর অনেক মজার মজার গল্প শোনাবো, শোনার পুরো এক গিনি দেব। দাও না। দেখুন, ডাক্তার চাচার অনুকরণে হুঁশিয়ার করলাম আমি নাবিককে। বেশি রাম খেলে মরবেন, হোটেলের বদনাম হয়ে যাবে। এদিকে বাবার অবস্থা খুবই খারাপ, এই শরীরে যে কোনো উত্তেজনা তার জন্য মারাত্মক। ঠিক আছে, এনে দিচ্ছি 1 গ্লাস, আর চাইলে কিন্তু আর 1 ফোঁটাও পাবেন না। এনে দিলাম। চকচক করে উঠল নাবিকের চোখ, বালিশে ভর দিয়ে কোনো মতে আধ শোয়া হলো। গ্লাসটা তুলে দিলাম তার হাতে। ঢকঢক করে এক নিঃশ্বাসে জ্বলন্ত তরল পদার্থটুকু গিলে ফেলল নাবিক। চমৎকার, জানটা বাঁচল। একটু শক্তিও পাচ্ছি মনে হচ্ছে। তা বন্ধু, ডাক্তার কি বলে, কতদিন শুয়ে থাকতে হবে এভাবে? কমপক্ষে 1 সপ্তাহ। তার মানে কোনোদিনই আর বিছানা ছেড়ে উঠতে পারবো না? এর আগেই তো ব্ল্যাক স্পট দিয়ে দেবে ওরা আমাকে। আমি কোথায়, কেমন আছি নিশ্চয়ই ফাঁস হয়ে গেছে এতক্ষণে। নিজেদের ভাগ শেষ করে আমার দিকে নজর পড়েছে। তোমাকে চুপি চুপি বলছি, কিছু টাকা আছে আমার, অনেক কষ্টে বাঁচিয়েছি। ওগুলো লুট করতে চাইবে ওরা, কিন্তু সেটা কিছুতেই হতে দিচ্ছি না আমি। বিছানা থেকে মাটিতে পা নামালো নাবিক, উঠে দাঁড়ালো, টলে উঠল পরক্ষণেই। পড়ে যাচ্ছিল, লাফ দিয়ে এগিয়ে গিয়ে তাকে ধরলাম। আমার কাঁধ খামচে ধরে কোনো মতে টাল সামলালো, তারপর ধপাস করে বসে পড়ল বিছানায়। হ্যাচকা টানে উবু হয়ে পড়লাম, দুহাতে খামচে ধরলাম বিছানার কিনারা। ব্যাটা ডাক্তার, ওই ব্যাটাই আমার এই অবস্থা করেছে। কানটা ভোঁ ভোঁ করছে। আমার সাহায্য নিয়ে বালিশে মাথা রেখে আবার ঠিক হয়ে শুল নাবিক। মিনিট খানেক চোখ বন্ধ করে চুপচাপ পড়ে রইল। আমি দাঁড়িয়ে রইলাম। ওর অবস্থা বিশেষ ভালো ঠেকছে না আমার। চোখ খুলল নাবিক, আবার সেই পুরনো প্রশ্ন, জিম, খোড়া কোনো জাহাজিকে দেখেছ? এদিক ওদিক মাথা নাড়লাম। দেখিনি, কিন্তু দেখনি, কিন্তু ব্ল্যাক ডগকে তো দেখলে। পাজির পা ঝাড়া। যারা তাকে পাঠিয়েছে তারা তো সাক্ষাৎ শয়তান। আমার শরীরের যে অবস্থা, যে কোনো সময় কিছু একটা হয়ে যেতে পারে। তোমাকে একটা দায়িত্ব পালন করতে হবে। ওদের নজর হচ্ছে এটার উপর। ঘরের কোণের সিন্দুকটা দেখিয়ে নাবিক বলল, ওরা এলে ঘোড়া নিয়ে দ্রুত চলে যাবে অপদার্থ ডাক্তারটার কাছে। ম্যাজিস্ট্রেট সে, পুলিশ নিয়ে এসে যেন গ্রেপ্তার করে ফ্লিন্টের দলের সব কটাকে। জানো, ফ্লিন্টের জাহাজের ফার্স্ট মেট ছিলাম আমি। একমাত্র আমি চিনি ওই জায়গাটা। সাভানায় মরতে বসেছিল, তার রোগশয্যায় পাশে ছিলাম আমি। তখনই আমাকে জিনিসটা দেয় সে। যাজ্ঞে ওসব কথা। আমি যা বলছি তা করবে, শুধু ওরা ব্ল্যাক স্পট দিলে তবেই। আর ব্ল্যাক ডগ এলে, আরে খোড়া নাবিকের দেখা পেলেও জানাবে ডাক্তারকে। এই খোড়াটা আরো বেশি পাজি। ব্ল্যাক স্পট কি ক্যাপ্টেন? মৃত্যুর সমন। এলে জানাবো তোমাকে। সন্দেহজনক লোকের উপর চোখ রাখবে এখন থেকে। কসম খাচ্ছি, আমার যা কিছু আছে তোমার সঙ্গে ভাগাভাগি করে নেব। আরো কিছুক্ষণ এরকম বকবক করল নাবিক। গলার স্বর ক্রমেই নিস্তেজ হয়ে আসছে। ডাক্তার চাচার দেয়া ওষুধ দিলাম তাকে। বাচ্চা ছেলের মতোই আমার হাত থেকে নিয়ে খেলো, বলল, সত্যি ওষুধ বড় দরকার আমার। আস্তে আস্তে ঘুমিয়ে পড়ল নাবিক। গভীর ঘুম। ঘর থেকে বেরিয়ে এলাম। সেদিন সন্ধ্যায় বাবা মারা গেল। ক্যাপ্টেনের চিন্তা
সাময়িকভাবে আমার মন থেকে মুছে গেল। প্রচণ্ড শোক তো আছেই, তার উপর প্রতিবেশীদের আসা যাওয়া, শেষকৃত্য, সরাইখানার দৈনন্দিন কাজকর্ম ইত্যাদি নিয়ে সাংঘাতিক ব্যস্ত হয়ে রইলাম। পরদিনই কিন্তু নিচে নামল ক্যাপ্টেন। খেলো, কিন্তু অতি সামান্য। তবে রাম খেলো প্রচুর। বারে গিয়ে নিজে নিয়েই খেলো। তার মেজাজ দেখে বাধা দিতে সাহস করল না কেউ। বাবার শেষকৃত্যের আগের দিন তো গলা পর্যন্ত মদ গিলল, কুৎসিত গানটাও গাইল, নোংরামির চূড়ান্ত করে ছাড়ল একেবারে। শরীরের উপর এই অত্যাচারে সাংঘাতিক রকম দুর্বল হয়ে পড়ছে সে। আশঙ্কা হলো যে কোনো সময় ঢলে পড়ে মারা যেতে পারে। এদিকে ডাক্তার চাচাও নেই, দূরে কোথায় রোগী দেখতে গেছেন বাবা মারা যাবার পর, এখনো ফেরেননি। দুর্বল শরীর নিয়ে সিঁড়ি বেয়ে ওঠানামা করে ক্যাপ্টেন। কখনো দরজার বাইরে মুখ বাড়িয়ে সাগর দেখে, বাতাসে ভেসে আসা নোনাপানির গন্ধ নেবার চেষ্টা করে, জোরে জোরে শ্বাস টানে। আমার সঙ্গে কথা বলাও প্রায় ছেড়ে দিয়েছে। মেজাজ হয়ে উঠেছে অস্বাভাবিক রুক্ষ, মরে মরে অবস্থা। তবু হল ঘরে বসে ছুরিটা খুলে টেবিলে রাখা তার বদভ্যাসে দাঁড়িয়েছে। মানুষজনের যাতায়াত নিয়ে বিশেষ মাথা ঘামায় না, চিন্তায় ডুবে থাকে। বাবার শেষকৃত্যের পরের দিন বিচ্ছিরি রকমের কুয়াশা পড়ছে, কনকনে ঠান্ডা। বেলা 3টে নাগাদ কোনো কারণ ছাড়াই দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। বাবার জন্য মনটা কেমন করছে। এই সময় দেখলাম লোকটাকে, ধীর পায়ে এগোচ্ছে, লাঠি ঠুকতে ঠুকতে। চলার ধরন দেখে অনুমান করলাম সে অন্ধ। চোখ আর নাক সবুজ আচ্ছাদনে ঢাকা। সামনের দিকে কুজু হয়ে হাঁটছে, পরনে নাবিকদের পোশাক। বিকলাঙ্গ মনে হচ্ছে তাকে। তীব্র ঠান্ডায় কুয়াশার ভেতর দিয়ে হেঁটে আসা লোকটাকে এক আজব প্রাণী মনে হলো আমার। দরজার সামনে এসে দাঁড়ালো লোকটা। তীক্ষ্ণ কণ্ঠে যেন বাতাসকে উদ্দেশ্য করে বলল, গড ব্লেস কিং জর্জ। অন্ধ মানুষ আমি, দেশের কাজে চোখ হারিয়েছি। কেউ যদি বলে দিত কোথায় এসেছি। এটা অ্যাডমিরাল বেনবো ইন, বললাম। জায়গার নাম ব্ল্যাক হিল কোভ। বাচ্চা ছেলের কথা শুনলাম। হাতটা একটু ধরবে বাবা? হাত বাড়িয়ে দিল সে। ধরলাম। চমকে উঠলাম পরক্ষণেই। প্রচণ্ড জোরে আমার হাত চেপে ধরেছে আগন্তুক। ব্যথা লাগছে। হাত ছাড়িয়ে নেবার জোর চেষ্টা করলাম, পারলাম না। ঝটকা মেরে আমাকে একেবারে গায়ের উপর এনে ফেলল লোকটা। বলল, আমাকে ক্যাপ্টেনের কাছে নিয়ে চলো। আমি পারবো না, আমাকে মেরে ফেলবে। ওসব শুনতে চাই না, জলদি চলো, নইলে দিলাম কবজি ভেঙে। প্রচণ্ড জোরে আমার কবজি মুচড়ে দিল সে। অস্ফুট আর্তনাদ করে উঠলাম যন্ত্রণায়। অন্ধকে থামাবার ব্যর্থ চেষ্টা করলাম। সবসময় ছুরি সঙ্গে রাখে ক্যাপ্টেন। আমিও ছুরি রাখি। ধানাই পানাই বাদ দিয়ে চলো জলদি। ভয়ঙ্কর কর্কশ হয়ে উঠছে তার কণ্ঠস্বর। জীবনে শুনিনি এরকম। সত্যি ভয় পেলাম এবার। দ্বিতীয় কোনো কথা না বলে নিয়ে চললাম তাকে। আমার শরীর ঘেঁষে সাঁড়াশির মতো কঠিন আঙুলে কবজি চেপে ধরে পাশে পাশে চলল অন্ধ। সিঁড়ি বেয়ে উঠতে উঠতে আমাকে হুঁশিয়ার করল, কোনো রকম চালাকি নয়, যেখানে নিয়ে যেতে বলছি সোজা সেখানে। দরজা ঠেলে ঘরে ঢুকলাম। নেশায় বুঁদ হয়ে পড়ে আছে ক্যাপ্টেন। দরজা খোলার শব্দেও চোখ তুলল না। ডেকে বললাম, ক্যাপ্টেন দেখুন কে এসেছে। কে? চোখ মেলল ক্যাপ্টেন। অন্ধের উপর চোখ পড়তেই স্থির হয়ে গেল ঘোলাটে দৃষ্টি, দ্বিধা, তারপর ভয়, সবশেষে আতঙ্ক ফুটল নাবিকের চোখের তারায়। চকিতে যেন বয়স আরো বেড়ে গেল তার। রাজ্যের ক্লান্তি এসে ভর করেছে রোগ শীর্ণ মুখে। ঢলে পড়ে যাবে যেন যে কোনো সময়। এসে গেছ, ফিসফিস করে বলল ক্যাপ্টেন। হ্যাঁ, এই ছোড়া, ওর পাশে নিয়ে যা আমাকে। আমার কবজিতে আবার আঙুলের চাপ বাড়ালো অন্ধ। ক্যাপ্টেনের একেবারে গা ঘেঁষে দাঁড়ালো অন্ধ। আমার কবজি ছেড়ে দিল। এক লাফে পিছিয়ে এসে কবজি ডলতে লাগলাম আমি। তোমার ডান হাতটা বিল, আদেশ দিল অন্ধ।
অভিভূতের মতো হাত বাড়াল নাবিক। কি একটা জিনিস গুজে দিল তার মুঠোয়। ধরল সেটা নাবিক, কিন্তু দেখার প্রয়োজন বোধ করল না। জিনিসটা দিয়েই ঘুরে দাঁড়ালো অন্ধ। লাঠিটা মাটিতে ঠুকে পথ চিনে চিনে নির্ভুলভাবে দরজা দিয়ে বেরিয়ে গেল। সিঁড়িতে তার লাঠির শব্দ মিলিয়ে যেতেই ছুটে গেলাম ক্যাপ্টেনের কাছে। এতক্ষণে মুঠো খুলে চাইল ক্যাপ্টেন। এক টুকরো কাগজ, তাতে লেখা 10টায়, আর মাত্র 6 ঘন্টা পরে। লাফিয়ে উঠে দাঁড়ালো ক্যাপ্টেন। পরক্ষণেই হাত চলে গেল গলার কাছে। অদ্ভুত ঘর ঘর শব্দ বেরোচ্ছে গলা দিয়ে। কয়েক মুহূর্ত নিজেকে খাড়া রাখার ব্যর্থ চেষ্টা করল, তারপর দরাম করে মুখ থুবড়ে পড়ল মেঝেতে। চেঁচিয়ে মাকে ডাকলাম। ছুটে এলো মা, কিন্তু বড় দেরি হয়ে গেছে। করার আর কিছুই নেই। লোকটাকে আমার কোনো সময়ই ভালো লাগেনি, কিন্তু আশ্চর্য, তার মৃত্যুতে অঝোর কান্না রোধ করতে পারলাম না কিছুতেই। কেন নিজেও বুঝিনি সেদিন। অন্ধের নিয়ে আসা কাগজের টুকরাটা পড়ল মা। আমি আগেই পড়ে ফেলেছি। শঙ্কিত হয়ে পড়ল মা। সাংঘাতিক বিপদ ঘনিয়ে আসছে, মায়ের মতো আমিও বুঝতে পারছি। ক্যাপ্টেন নিজে আমাকে বলেছে তার কিছু জমানো টাকা আছে, থাকলে ওগুলো আছে সিন্ধুকেই। এটা নিশ্চয়ই অনুমান করে ফেলেছে দস্যুরা, সুতরাং ওরা আসবে। ব্ল্যাকডগ আর অন্ধ দস্যুর মতো লোকেরা খামোখা সময় নষ্ট করতে আসেনি নিশ্চয়ই। ক্যাপ্টেনের নির্দেশ মোতাবেক এখন ডক্টর লিভসকে খবর দেয়া দরকার। তাহলে আমাকেই যেতে হবে, কিন্তু মাকে একা রেখে যাই কি করে? ঘরের নিস্তব্ধতার মাঝে দেয়াল ঘড়িটা টিকটিক বড় বেশি করে কানে বাজছে। ফায়ার প্লেসে জ্বলন্ত গনগনে লাল কয়লাগুলো যেন জলদস্যুর ভয়ঙ্কর রক্তচক্ষু। আমাদের দিকে তাকিয়ে নিঃশব্দে হাসছে। ফিস ফিস করে যেন কথা বলছে কারা আমাদের চারপাশে। মেঝেতে পড়ে থাকা ক্যাপ্টেনকে যেন আবার জাগিয়ে তুলতে চাইছে অজানা অশরীরা। শিউরে উঠলাম। একটা হিমেল স্রোত নেমে গেল শিরদাঁড়া বয়ে। খুব দ্রুত কিছু করতে হবে আমাদের। বাইরে কুয়াশা ঢাকা হিমেল সন্ধ্যা নামছে। আর দেরি করলে আগামীকাল সকালে এসে আমাদের মৃতদেহ উদ্ধার করবে গ্রামবাসীরা। মা আর আমি পরামর্শ করে গ্রামবাসীদের খবর দেয়াই ঠিক করলাম। সন্ধ্যার কুয়াশা ঢাকা আকাশের নিচে নেমে এলাম আমরা। মাথায় টুপি পরতে পর্যন্ত ভুলে গেছি। সরাই থেকে মাত্র কয়েকশো গজ দূরে গ্রাম। অন্ধ ডাকাতটা এসেছিল উল্টো দিক থেকে। আশা করলাম ওদিকে আবার চলে গেছে সে। দ্রুত পা চালালাম। মা আর আমি দুজন দুজনকে আঁকড়ে ধরে আছি। যে কোনো রকম অস্বাভাবিক শব্দের জন্য খাড়া হয়ে রয়েছে কান, কিন্তু পাহাড়ের পাদদেশে ঢেউ আছড়ে পড়ার মৃদু ছলাচ্ছল শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। গ্রামে এসে পৌঁছলাম। সন্ধ্যাবাতি জ্বালছে সবাই। দরজা জানালার ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে আসা হলদে লাল আলোর মৃদু রশ্মি প্রাণের সঞ্চার করল যেন আমাদের দেহে। গ্রামবাসীরা আমাদের কথা মন দিয়ে শুনল, কিন্তু কেউই সরাই যেতে রাজি হলো না। প্রাণের ভয় সবারই আছে। আসলে আমি ভুল করেছি। ক্যাপ্টেনের মুখে শোনা ফ্লিন্টের নাম বোকার মতো বলে বসেছি সবাইকে। আমি নামটা শুনেছি ক্যাপ্টেনের কাছে, কিন্তু গ্রামের কোনো কোনো প্রাচীন লোক আগেই শুনেছে ওই নাম। শোনা মাত্রই আতঙ্কিত হয়ে পড়েছে তারা। কেউ কেউ জানালো দুপুরের দিকে কয়েকজন অচেনা লোককে পাহাড়ের ওদিকে ঘোরাফেরা করতে দেখেছে। দুজন জেলে জানালো কিটসোলে অচেনা একটা ছোট জাহাজ দেখেছে। ওদের মতে দলবল নিয়ে এসে পড়েছে দুর্দান্ত জলদস্যু ফ্লিন্ট। সরাই যেতে কেউ রাজি না হলেও ডাক্তার লিভসির বাড়িতে যেতে রাজি হলো দু একজন। অনেক অনুনয় বিনয় অনুরোধ উপরোধ করেও কাউকে অ্যাডমিরাল বেনবই যেতে রাজি করাতে পারল না মা। শেষে রেগেই বলল, তোমরা পুরুষ মানুষ বলে বড়াই করো আবার। ঠিক আছে, কেউ যেতে না চাও না যাবে। আমি মেয়ে মানুষ, তবু যাব। মরতে হলে বাধা দিয়ে মরব। ডাকাতেরা সব লুটপাট করে নিয়ে গেলে ছেলেটাকে নিয়ে পথে বসতে হবে আমাকে। এতদিন ভাবতাম তোমরা আমার প্রতিবেশী, বিপদে আপদে সাহায্য করবে, কিন্তু ভুল। ভীতু কাপুরুষদের উপর নির্ভর করার কোনো মানেই হয় না। চল জিম। আমার হাত ধরে টানলো মা। চল যাই। মাথা নিচু করে দাঁড়িয়ে রইল গ্রামবাসীরা। আমাদের এভাবে বিপদের মুখে ছেড়ে দিতে মন চাইছে না ওদের, অথচ
ভয়ের সঙ্গেও যেতে পারছে না। আমরা রওনা হতেই ডেকে থামাল এক বুড়ো। গুলি ভর্তি একটা পিস্তল দিল আত্মরক্ষার জন্য। ঘোড়া দিয়েও সাহায্য করতে চাইল, কিন্তু নিল না মা। একজন যুবক গেল ডাক্তার লিভসিকে খবর দিতে। হিম রাতের অন্ধকারে আবার পথে নেমে এলাম মায়ের সঙ্গে। কুয়াশা ভেদ করে একটা লালচে আভা দেখা যাচ্ছে দিগন্তে। চাঁদ উঠছে, কৃষ্ণপক্ষের চাঁদ। চলার গতি দ্রুত করল মা। শিগগিরই ধূসর আলোয় আলোকিত হয়ে উঠবে পথঘাট। কাছে পিঠে থেকে থাকলে সহজেই আমাদের দেখে ফেলবে দস্যুরা। পথের দুই ধারে ঝোপঝাড়, গা ছমছম করছে। মনে হচ্ছে প্রতিটি ঝোপের ভিতর গা ঢাকা দিয়ে বসে আছে বুঝি ডাকাতরা। যে কোনো মুহূর্তে আমাদের উপর চড়াও হতে পারে। সরাইখানার দরজা চোখে পড়তে অনেকখানি সাহস ফিরে পেলাম। ঘরে ঢুকেই দরজা আটকে দিল মা। দ্রুত হেঁটে এসেছি। কনকনে ঠান্ডায়ও ঘেমে নিয়ে উঠেছে আমাদের শরীর। হাঁপড়ের মতো ওঠানামা করছে বুক। দরজার কাছে অন্ধকারে দাঁড়িয়ে দম নিলাম আমরা। তারপর গিয়ে একটা মোমবাতি বার করল মা, জ্বালালো। একটিমাত্র মোমের আলোয় ঘরের অন্ধকার দূর তো হলোই না, চারপাশ থেকে জানোয়ার চেপে ধরল। দেয়ালে কাঁপছে ধূসর ছায়া। হাত ধরাধরি করে নাচছে যেন অসংখ্য জলদস্যু। হাতের ইশারায় আমাকে কাছে ডাকলো মা। তার কাছে গিয়ে দাঁড়াতেই ফিসফিস করে বলল, চল আগে ক্যাপ্টেনের ঘরে যাই, তার সিন্দুকটা খুলে দেখতে হবে। মাকে সাহসী বলেই জানতাম, কিন্তু এতটা সাহসী বুঝিনি। দুরু দুরু বুকে গিয়ে ক্যাপ্টেনের ঘরের সামনে দাঁড়ালাম। ঠেলা দিয়ে পাল্লা খুলল মা। মেঝেতে তেমনি পড়ে আছে ক্যাপ্টেন। ভেতরে ঢুকেই মা বলল, জিম, দরজা জানলাগুলি বন্ধ করে দে। কে জানে আমাদের উপর ওরা নজর রাখছে কিনা। শেষ জানালাটা বন্ধ করে সবে ঘুরে দাঁড়িয়েছি। অমনি ঢং ঢং করে উঠল ঘড়ি। চমকে চোখ তুলে চাইলাম। 6টা বাজে। ফিসফিস করে বললাম, আর মাত্র 4 ঘন্টা সময় আছে মা। সঙ্গে আনা মোমের আগুনে লণ্ঠন ধরিয়ে ফেলেছে মা ইতিমধ্যেই। আমাকে বলল, চাবিটা বার কর, ক্যাপ্টেনের পকেটেই আছে হয়তো। অন্য সময় হলে আমি কি করতাম জানি না, কিন্তু সেই সন্ধ্যায় নির্দ্বিধায় এগিয়ে গেলাম লাশের পাশে। বসে পড়লাম আমি। ক্যাপ্টেনের কোটের পকেটে হাত ঢোকালাম। সবকটা পকেট হাতড়ে হাতড়ে একে একে বের করে আনলাম কিছু খুচরো পয়সা, একটা আংটি, সুতোর বান্ডিল, বড় সুচ, এক টুকরো তামার তার, একটা ছোট কম্পাস আর এক বাক্স দেশলাই, কিন্তু কোনো চাবি নেই। কি যেন ভাবল মা। তারপর বলল, ওর গলার কাছে দেখতো। আছে। মা কি করে যে অনুমান করলো জানি না, তবে চাবিটা আছে। গলায় সুতো দিয়ে ঝোলানো, লকেটের মতো করে। সুতো ছিঁড়ে চাবি নিলাম আমি। এগিয়ে গেলাম সিন্দুকের দিকে। কতদিন কৌতূহলী চোখে তাকিয়েছে এই সিন্দুকটার দিকে। আজ দেখতে পাবো কি আছে ভেতরে। আমার পাশে এসে দাঁড়ালো মা, হাত বাড়ালো। চাবিটা আমার কাছে দে। তালায় তেল দেয়া আছে। চাবি ঢুকিয়ে একবার মোচড় দিতেই খুলে গেল। আস্তে করে ডালা তুলে ধরল মা। পুরনো তামাক আর আলকাত্রার তীব্র গন্ধ সিন্দুকের ভেতর। উপরের দিকে কিছু কাপড় চোপড় ভাঁজ করে রাখা, দামি জিনিস, অব্যবহৃত। কাপড়গুলো বের করে আনলো মা। নিচে নানা রকম জিনিস, একটা কোয়াড্রেন্ট, একটা টিনের প্যানিকিন, তামাক, পিস্তলের চমৎকার দুটো খাপ, একটা রূপোর বাট, পুরনো একটা স্প্যানিশ ঘড়ি, দুটো কম্পাস, গোটা 5 সুদৃশ্য ঝিনুকের খোলা এবং আরও কিছু টুকিটাকি জিনিস। অবাক হলাম, এসব সাধারণ জিনিসই তার কাছে এত মূল্যবান ছিল। আরও নিচে পাওয়া গেল নৌকার পালের খানিকটা, নোনা পানির দাগ জায়গায় জায়গায়। বিরক্ত হয়ে টান মেরে কাপড়টা তুলে ফেলে দিল মা। বেরিয়ে পড়ল আসল জিনিস। অয়েল ক্লথে মোড়া একটা প্যাকেট আর একটা ক্যানভাসের ব্যাগ। ব্যাগটা নাড়াতেই ভেতরে ধাতব শব্দ উঠল। সে প্রথম দিনে মেঝেতে ছুঁড়ে দেয়া মোহরের আওয়াজ কেমন মনে আছে। ব্যাগের ভেতরের শব্দ তাই অচেনা লাগল না। আমার মুখের দিকে তাকালো মা। ইচ্ছে করলে সবই নিয়ে নিতে পারি আমরা, কিন্তু চোর তো নই। তাই ক্যাপ্টেনের কাছে আমাদের যা পাওনা হয়েছে তার বেশি 1 মুদ্রাও নেব না। যা তো বাবা, একটা কাপড়ের ব্যাগ নিয়ে আয়। ব্যাগ খুলে মোহর বার করল মা। গুনে গুনে আমার হাতে দিতে লাগলো। ব্যাপারটা তো সহজ নয়, বেশ সময় সাপেক্ষ, কারণ মোহরগুলো বিভিন্ন দেশের। সঠিক মূল্য নির্ণয় করা কঠিন। অর্ধেক কাজ এগিয়েছে।
হঠাৎ ভয়ানক চমকে উঠলাম। চেপে ধরলাম মার হাত। কুয়াশা ঢাকা রাতের স্তব্ধ বাতাসে ক্ষীণ আওয়াজটাও ঠিকই কানে এসে পৌঁছেছে আমার। তুষার ঢাকা রাস্তায় লাঠির ঠক ঠক আওয়াজ এগিয়ে আসছে ক্রমেই। মাও শুনতে পেয়েছে শব্দটা। স্তব্ধ হয়ে রইলাম দুজনেই। সরাইয়ের দরজায় লাঠি ঠোকার আওয়াজ হলো। ঘন ঘন ধাক্কা দেয়া হলো দরজায়, কিন্তু বন্ধ থাকায় দরজা খুলতে পারল না। খিস্তির আওয়াজ এলো কানে। তারপর আবার ঠকঠক শব্দ। আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে শব্দটা। শেষ পর্যন্ত একেবারেই মিলিয়ে গেল। মা, এভাবে গুনে নিতে গেলে হয়তো আর যাওয়াই হবে না আমাদের। চলো সব নিয়ে যাই। বেশ বুঝতে পারছি একে এসেছিল অন্ধ। দরজা খুলতে ব্যর্থ হয়ে চলে গেছে, কিন্তু ফিরে আসবে শিগগিরই। দলবল নিয়ে আসবে দরজা ভাঙার জন্য তৈরি হয়ে। কিন্তু কিছুতেই রাজি হলো না মা। তার পাওনা থেকে 1 পয়সা বেশি দেবে না। বলল 7টা বাজেনি এখনো, সুতরাং সময় আছে। আবার গুনতে শুরু করলো। মৃদু শীষের শব্দ কানে এলো এই সময়। পাহাড়ের ওদিক থেকে যেন এলো শব্দটা। আমারও কাজ শেষ। কান পেতে শীষের শব্দটা শুনে বলল মা, 4 পেনি করে আমারও কিছু পাওনা হয়েছে ক্যাপ্টেনের কাছে। অয়েল ক্লথে মোড়ানো ছোট প্যাকেটটা তুলে নিতে নিতে বললাম, কাজেই এটা নিচ্ছি আমি। কি ভেবে নিষেধ করল না মা। সঙ্গে করে আনা মোমটা শেষ হয়ে গেছে। ঘর থেকে বেরিয়ে অনুমানে অন্ধকারেই চললাম আমরা। সিঁড়ি বেয়ে নেমে এলাম নিচে। সদর দরজার কাছে এসে দাঁড়ালাম কয়েক সেকেন্ড। সন্দেহজনক যে কোনো শব্দের জন্য কান খাড়া করে রাখলাম। নিঃশব্দে দরজা খুলল মা। বাইরে বেরিয়ে এলাম আবার। অনেকটা উপরে উঠেছে চাঁদ। দ্রুত সরে যাচ্ছে কুয়াশা। ইতিমধ্যেই অনেকখানি হালকা হয়ে এসেছে। হলদেটে ধূসর জ্যোৎস্নায় আলোকিত পথঘাট। তুষার ঢাকা পাথরের পাহাড়টা বেয়ে যেন তরল সোনার বান নেমেছে। অপরূপ এই রূপ উপভোগ করার মতো সময় কিংবা মানসিক অবস্থা কোনোটি এখন আমাদের নেই। পিচ্ছিল পথ ধরে দ্রুত ছুটছি। গ্রাম আর সরাইয়ের মাঝে অর্ধেক পথ পেরিয়েছি। এমন সময় কানে এলো বুট পড়া পায়ের শব্দ, কয়েক জোড়া। পেছনে ফিরে তাকালাম। ছোট্ট একটা আলো দুলছে। লণ্ঠন নিশ্চয়ই। হাঁপিয়ে উঠেছে মা, আর পারছে না। আমার দিকে মোহরের থলেটা বাড়িয়ে ধরে বলল, তুই পালা বাবা, আমি আর পারছি না। সাংঘাতিক রাগ হলো আমার গ্রামবাসীদের উপর। জীবিত থাকতে ওদের কম সাহায্য করেনি বাবা, অথচ এই বিপদে আমাদের দিকে একটু সাহায্যের হাতও বাড়ালো না। মাকে দোষী করলাম মনে মনে। এত দুঃসাহসের কি প্রয়োজন ছিল? আর সাহস করে যখন সরাইয়ে গিয়েছি, টাকা পয়সার মুদ্রাগুলো নিয়ে ঝটফট কেটে পড়লেই হতো। এত সততা দেখানোর কি ছিল? মা আর হাঁটতে পারছে না, কিন্তু তাকে ফেলে যাবার প্রশ্নই ওঠে না। দরকার হলে আমিও মরব, কিন্তু মাকে রেখে যেতে পারবো না কিছুতেই। এক হাতে থলেটা ধরে অন্য হাতে মার কোমর জড়িয়ে ধরলাম। ভর রাখতে বললাম আমার কাঁধে। তারপর কোনো রকম টেনে হিচড়ে পৌঁছলাম ছোট ব্রিজটার কাছে। ক্লান্ত হয়ে পড়েছি আমি। সেই বিকেল থেকে কম পরিশ্রম তো করিনি। তারপর প্রচণ্ড উত্তেজনা। ঠান্ডা তো আছেই। তুষারের উপরই বসে পড়ল মা। গল্পকথন বাই কল্লোল চ্যানেল আপনারা শুনছেন রবার্ট লুইস স্টিভেনসনের লেখা ট্রেজার আইল্যান্ড। আজ প্রথম পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।